আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তর, বেছে লেখো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে মোহরভিষিক বিযুক্তি রেখা বা মোহ বিযুক্তি রেখা। কেন্দ্রমণ্ডলের অপর নাম হচ্ছে নিফে। এই তরঙ্গ প্রবাহিত হয় কঠিন মাধ্যমের মধ্য দিয়ে। ভূ অভ্যন্তরে গলিত শান্ত পদার্থকে বলা হয় ম্যাগমা। ভূত্বকের ওপর স্তরটিকে বলা হয় শিয়াল। শিয়াল কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট। বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে বর্তমান গুটেনবার্গ বিযুক্তি রেখা। ভেসুভিয়াস একটি সঞ্চয়িত পর্বত। সার্ক এর সদর দপ্তর আছে কাঠমান্ডুতে। 2 দাগে একটি বাক্য উত্তর যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? রিক্টার স্কেল। ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? 6370 কিমি। প্যাগোডা দেশ বলা হয় বাংলাদেশকে। ভুল, মায়ানমারকে বলা হয়। এমন দুটি প্রতিবেশী দেশের নাম করো যাদের সমুদ্র বন্দর নেই। নেপাল ও ভুটান। বাংলাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কেরকোরাং। ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালীতে বিচ্ছিন্ন? পক প্রণালী। শ্রীলঙ্কার প্রধান নদীর নাম কি? মহাবলী গঙ্গা। মায়ানমারে পাওয়া যায় এমন মূল্যবান রত্নের নাম কি? পদ্মরাগমণি। তাহলে তাকে সংক্ষিপ্ত উত্তর যে কোনো দুটি। সার্ক কাকে বলে? সার্ক হলো ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য গঠিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ নামে একটি সংস্থা। সার্ক এর পুরো নাম সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক অন্তর্ভুক্ত দেশগুলি হলো ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান। সার্কের সদর দপ্তর হলো নেপালের রাজধানী কাঠমান্ডু। ভারতীয় উপমহাদেশ কাকে বলে? ভারত আর তার প্রতিবেশী দেশ যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, চীন, আফগানিস্তান, মালদ্বীপ প্রভৃতি সামাজিক মিল যথেষ্ট। এদের মধ্যে ভারতের অবস্থান একেবারে মাঝখানে, আর আয়তন ও জনসংখ্যার বিচারে ভারত বৃহত্তম। এক কথায় এই অঞ্চলের প্রধান কেন্দ্রবিন্দু হলো ভারত, তাই এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলে। ভারতের প্রতিবেশী দেশ বলতে কাদের বোঝায়? ভারতের আশেপাশে যে সকল দেশ আছে সেই সকল দেশগুলিকে ভারতের প্রতিবেশী দেশ বলা হয়। ভারতকে ঘিরে মোট 7টি প্রতিবেশী দেশ রয়েছে। সেগুলি হলো বাংলাদেশ, নেপাল, চীন, মায়ানমার, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। নেপালের পর্যটন শিল্প আলোচনা করো। পর্যটন নেপালের বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আরোহণের বৃহত্তম উৎস। পৃথিবীর 10টা উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে 8টা নেপালে অবস্থিত। সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বতারোহণ করতে আসেন। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে, যা পর্বতারোহীদের বিশেষ আকর্ষণ। কাঠমান্ডু, নাগরকোট, পোখরা, লুম্বিনী, অন্নপূর্ণা প্রভৃতি নেপালের দর্শনীয় স্থান। পাকিস্তানের জলসেচ ও কৃষিকাজ সম্পর্কে আলোচনা করো। বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া সত্ত্বেও পাকিস্তান কৃষিকাজে বেশ উন্নত। পাকিস্তানের কৃষিকাজ মূলত জলসেচের ওপর নির্ভরশীল। পাকিস্তানের জলসেচ প্রধানত খালের মাধ্যমে হয়ে থাকে। সিন্ধু তার উপনদীগুলোতে বাঁধ দিয়ে জলাধার তৈরি করা হয়েছে। জলাধারগুলো থেকে একাধিক সেচ খাল কাটা হয়। পাকিস্তানের বেশিরভাগ জলসেচ এভাবেই করা হয়, তবে পশ্চিমের শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথা আছে, যার নাম ক্যারেজ প্রথা। অন্যান্য সুবিধা থাকা সত্ত্বেও জলসেচের সুবিধা থাকায় পাকিস্তান কৃষিকাজে উন্নত। ধান, গম, জোয়ার, বাজরা প্রভৃতি ফসল, তুলো, আখ, বিভিন্ন ফসল যেমন আপেল, বেদানা, খেজুর, পিচ প্রভৃতি পাকিস্তানের প্রধান কৃষিদ্রব্য। বাংলাদেশে কৃষিভিত্তিক শিল্পের সংক্ষেপে পরিচয় দাও। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বাংলাদেশের বহু কৃষিজ ও বনজ শিল্প গড়ে উঠেছে। পাট বাংলাদেশের প্রধান শিল্প। প্রায় 80টিরও কাছাকাছি পাটকল ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রাম বিভিন্ন শহরে গড়ে উঠেছে। চা শিল্পে বাংলাদেশ অগ্রণী ভূমিকা নেই। এছাড়া কাগজ, চিনি, রাসায়নিক সার, সিমেন্ট, জাহাজ মেরামতি প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। বাংলাদেশে কুটির শিল্প বেশ উন্নত। টাঙ্গাইলের তাঁতের কাপড়, ঢাকার মুসলিম জগৎ বিখ্যাত। খনিজ সম্পদ ও শক্তি সম্পদের অভাবের কারণে বাংলাদেশে খনিজ ভিত্তিক শিল্প গড়ে ওঠেনি। নেক্সট আরে দেখে যে কোনো দুটি প্রশ্ন, প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলে কেন? তার সঙ্গে হচ্ছে পাহহ কি? অপসারী পাতসীমানায় দুটি পাত পরস্পরের থেকে দূরে সরে যাওয়ার জন্য দুটি পাতের সংযোগস্থলে ফাটল বৃদ্ধি পায়। এই ফাটল বরাবর ভূ অভ্যন্তরে ম্যাগমা বেরিয়ে এসে শীতল ও কঠিন হয়ে নতুন মহাসাগরীয় ভূত্বক বা মধ্য সামুদ্রিক শৈলশিলা গঠন করে। ও অপসারী পাতসীমানায় সাধারণত নতুন ভূত্বক গঠিত হয় বলে একে গঠনকারী পাতসীমানা বলে। হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিতে
থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহুদূরে প্রবাহিত। প্যারা চেঞ্জ করে লিখবে হাওয়াই দ্বীপের ভাষায়, যার নাম পাহ। এই লাভা প্রবাহের ওপর এর স্তর দ্রুত ঠান্ডা হয়ে কুঁচকে গিয়ে পাকানো দড়ির মতো দেখতে হয়। ভূমিকম্প থেকে রক্ষা পেতে কী করা উচিত? ভূমিকম্প হঠাৎ হয় বলে এটি ভয়ানক বিপর্যয় সৃষ্টি করতে পারে। তাই ভূমিকম্প থেকে রক্ষা পেতে যে পদক্ষেপগুলি গ্রহণ করা উচিত: 1. ভূমিকম্পের সময় দ্রুত বাড়ি থেকে বেরিয়ে খোলা জায়গায় আসা উচিত। 2. ভূমিকম্পের সময় ঘর থেকে বেরিয়ে আসা সম্ভব না হলে শক্ত টেবিল বা আসবাবের নিচে ঢুকে পড়া উচিত। 3. বাড়ি থেকে বেরোবার আগে সম্ভব হলে টর্চ, শুকনো খাবার, পানীয় জল ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নেওয়া প্রয়োজন। ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝোল বারান্দা ও লিফট ব্যবহার করা উচিত নয়। নেক্সট, ভূমিকম্পের POSL তরঙ্গের বৈশিষ্ট্য লেখো। দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করে প্রাথমিক তরঙ্গ। সবথেকে দ্রুত এই তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথম এসে পৌঁছায়। কঠিন তরল গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে ক্রমসংকোচন ও প্রসারণ প্রক্রিয়ায় এই তরঙ্গ প্রবাহিত হয়। দ্বিতীয় তরঙ্গ সেকেন্ডারি ওয়েভ বা S ওয়েভ। P তরঙ্গের পরে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। বস্তুকণার ওপর নিচে ওঠানামার মাধ্যমে প্রবাহিত হয়। এই তরঙ্গ তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না, শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়। 3 পৃষ্ঠ তরঙ্গ বা এল ওয়েভ বা লাভা ওয়েভ। ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বরাবর দু ধরনের পৃষ্ঠ তরঙ্গ ছড়িয়ে পড়ে: লাভা তরঙ্গ এবং র্যালে তরঙ্গ। এই পৃষ্ঠ তরঙ্গগুলোর কারণেই বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ভূমিকম্প তরঙ্গগুলোর প্রতিফলন ও প্রতিসরণ সমীক্ষা করেই ভূ অভ্যন্তরের গঠনবিন্যাস সম্বন্ধে জানা সম্ভব হয়েছে। আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ আলোচনা করো। সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি 3 ধরনের: 1 সক্রিয় আগ্নেয়গিরি, 2 সুপ্ত আগ্নেয়গিরি, 2 মৃত আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরি: সিসিলি দ্বীপের এটনা, লিপারি দ্বীপের স্ট্রোম্বলি, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, কিলাওয়া, ভারতের ব্যারেন। এই ধরনের আগ্নেয়গিরিগুলো সৃষ্টি হওয়ার পর থেকে অবিরামভাবে অথবা প্রায়শই অগ্ন্যুৎপাত ঘটিয়ে চলেছে। এরা হলো সক্রিয় আগ্নেয়গিরি। ইটালির ভেসুভিয়াস অবিরাম ও ইটালির স্ট্রাম্বলি সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ। সুপ্ত আগ্নেয়গিরি: জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। এই ধরনের আগ্নেয়গিরি একবার অগ্ন্যুৎপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে। এরা সুপ্ত আগ্নেয়গিরি। এই ধরনের আগ্নেয়গিরিগুলো অত্যন্ত বিপজ্জনক। ক্রাকাতোয়া আগ্নেয়গিরি 200 বছর পর হঠাৎ সক্রিয় হয়ে ইন্দোনেশিয়ার 3টে শহর ধ্বংস করে দেয়। মৃত আগ্নেয়গিরি: মেক্সিকোর পারপুটিন, মায়ানমারের পোপো। এই ধরনের আগ্নেয়গিরিগুলি অতি প্রাচীনকালে বিস্ফোরণ ঘটিয়েছে, কিন্তু ভবিষ্যতে অগ্ন্যুৎপাতের সম্ভাবনা প্রায় নেই। এগুলো মৃত আগ্নেয়গিরি। ভারতের ব্যারেন আগ্নেয়গিরিতে 1852 খ্রিস্টাব্দের পর 1991 খ্রিস্টাব্দে আবার অগ্ন্যুৎপাত ঘটতে দেখা যায়। 5 দাগে নিচে যে কোনো দুটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়? ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন? 3+2 দেখে নাও। প্রথমে রয়েছে শিলা থেকে কীভাবে মাটির সৃষ্টি হয়। প্রথম অংশটুকুর উত্তর দেখে নাও। এবার দ্বিতীয় অংশটুকুর উত্তর দেখে নাও। পরের প্রশ্ন, চিত্রসহ শিলাচক্র আলোচনা করো। চিত্রটা আমি আর এঁকে দিইনি, চিত্র তোমার টেক্সট বইয়ে পাবে, সেখান থেকে তোমরা কিন্তু শিলাচক্রের চিত্রটা দেখে নেবে। তোমাদের শিলার যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায় তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখে নাও ভালো করে। তারপরে রয়েছে শিলা বলতে কি বোঝো? শিলার প্রধান শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। শিলার বৈশিষ্ট্য হলো: 1 উপাদান, 2 শিলা গঠনকারী খনিজ। শ্রেণীবিভাগ: আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। দেখে নাও আগ্নেয় শিলা কাকে বলে। আগ্নেয় শিলার উদাহরণ, পাললিক শিলার উদাহরণ, রূপান্তরিত শিলার উদাহরণ। এগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে। 2 দিয়ে পয়েন্ট করে পাললিক শিলা, আর 3 দিয়ে পয়েন্ট করবে রূপান্তরিত শিলা। এর মধ্যে যে রয়েছে নিস, মার্বেল, কোয়ার্টাজাইট স্লেট, এগুলোর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো কিন্তু ভালো করে তোমরা দেখে যাবে। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিন। আমার চ্যানেল নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে বছর ক্লাস
8-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 8-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তার থেকে তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।